আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সম্প্রতি একটি ভিডিও করেছি আমেরিকা নিয়ে, আমেরিকা পরাজিত। সেখানে আমেরিকা পরাজিত হওয়ার পরে বাংলাদেশের অবস্থা কী হবে, আমেরিকার অবস্থা কী হবে এবং মধ্যপ্রাচ্যের অবস্থা কী হবে, এটা নিয়ে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইরান বিজয়ী। তো ইরান যে বিজয়ী হলো বা বিজয়ী হবে, এর ফলে মধ্যপ্রাচ্য, মুসলিম বিশ্ব এবং বাংলাদেশের ক্ষেত্রে কী ব্যাপক এবং আমূল পরিবর্তন আমরা দেখতে পাব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত বলে নিই যে পারস্য এরকম একটি দেশ, যে দেশের ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সারা দুনিয়ার মধ্যে অনন্য। তাদের যে ধ্রুপদী সঙ্গীত রয়েছে, ক্লাসিক্যাল মিউজিক রয়েছে, পৃথিবীতে এর সঙ্গে আর কোনো সঙ্গীতের তুলনা করা যায় না। যেমন ভারতে উস্তাদ আলাউদ্দিন খাঁ, তারপর আয়েত আলী খান, তারপর আকবর আলী খান, পণ্ডিত রবিশঙ্কর, কিংবা ধ্রুপদী যে ক্লাসিক্যাল যে ড্যান্স, সেখানে উদয় শঙ্কর, বীর্য মহারাজ, মানে এই যুগের আদি যুগে যদি যান, সে তানসেন থেকে শুরু করে আরও অনেককে আপনি পাবেন। তো সেদিক থেকে যদি আপনি ইউরোপে যান, তাহলে আপনি সেখানে বিটোভেনকে পাবেন ক্লাসিক্যাল মিউজিকে। তো সেই বিটোভেন বা ভারতের যে ধ্রুপদী সঙ্গীত, এর চাইতেও বহু গুণে পারস্য ধ্রুপদী সঙ্গীত সারা পৃথিবীর সঙ্গীতের রুট। মানব সভ্যতায় যে আর্য সভ্যতা বলা হয়, যেখান থেকে শুরু, আমরা যেমন ব্যাবিলিয়ন সভ্যতা বলি, আশেরীয় সভ্যতা বলি, এই সভ্যতাটার যে আদি উৎস, সেটা পারস্য থেকে। এমনকি এই যে আমরা পাহাড়ে আশ্চর্য রকম কিছু ছাগল দেখি, পাহাড় বেয়ে বেয়ে ওঠে। এই যে জাগ্রস পর্বতমালাতে যে ছাগল, পৃথিবীর প্রথম ছাগল যে প্রজাতিটি, এটি পারস্য থেকে তৈরি হয়েছে। এর আগে পৃথিবীতে কোথাও ছাগল ছিল না, সেই পাহাড়ি ছাগল, বন্য ছাগল। রাজনীতি যদি ধরেন, পৃথিবীতে রাজনীতিটা শুরু হয়েছে পারস্য থেকে। পারস্যের আগে পৃথিবীতে কোনো রাজনীতি ছিল না। রাজনীতি মানে রাজনীতি, রাজা, রাজ্য, এটা পারস্য থেকে ফার্স্ট। নট ইউরোপ, নট আফ্রিকা, নট আরব, নট ইন্ডিয়া, পারস্য। এরপরে আরো বড় রাজ্য মানে সাম্রাজ্য, যেটাকে বলা হয় ডাইনেস্টি, সেটাও পারস্য থেকে শুরু। এরপরে যে সকল লাক্সারি রয়েছে, কমফোর্ট, লাক্সারি, এর সবই পারস্য থেকে। তো এই যে জাতি গোষ্ঠীটি, তাদের নিজস্ব ভাষা, পার্সিয়ান ভাষা, তাদের সাহিত্য, সংস্কৃতি এ পৃথিবীতে অনন্য। এবং তারা হাজার হাজার বছর ধরে, একদিন দুদিন নয়, হাজার হাজার বছর ধরে সারা পৃথিবী ডমিনেট করেছে অস্ত্র দ্বারা, অর্থ দ্বারা, সভ্যতা দ্বারা, সাহিত্য দ্বারা, কৃষ্টি দ্বারা, কালচার দ্বারা, সবকিছু দ্বারা। এবং তার ফলে রাজনীতির কোর্স অফ অ্যাকশন পরিবর্তন করেছে। যেমন ধরুন, উমাইয়াদেরকে পরাজিত করে, উমাইয়ারা প্রায় 90 বছর পৃথিবী শাসন করেছে। তো উমাইয়াদেরকে পরাজিত করে এই পারস্যের যারা লোকজন, তাদের একটা পরিবার ছিল বার্মেকি পরিবার, তারা আব্বাসীয়দেরকে সামনে নিয়ে আসলো। কারণ ওই অবস্থাতে আসলে আরবের আব্বাসীয়দের হাতে যে খিলাফত দেওয়া ছাড়া তাদের উপায় ছিল না। কিন্তু পেছন থেকে তারাই এই 400 বছর চালিয়েছে। পরবর্তীতে যখন খলিফারা বাড়াবাড়ি করলো এবং শিয়া সুন্নি নিয়ে বাড়াবাড়ি হলো, এর কারণ হলো শাসকরা ছিলেন সুন্নি, তারপর সেই যে জনগণের একটা বিরাট অংশ সুন্নি ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী এবং আমির উমরা যারা, তাদের একটা বিরাট অংশ ছিলেন শিয়া। তো এর ফলে কি হলো, যে একটা সময় যখন গন্ডগোল হলো, ঠিক সেই গন্ডগোলের মধ্যে
এরাই, এই পারস্য লোকজনই হালাকু খানকে তারা ডেকে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে সেই হালাকু খান আবার পারস্য আক্রমণ করেছিল, কিন্তু পারস্য সেই হালাকুকে অ্যাবজর্ব করে নিয়েছিল নিজেদের মধ্যে, তুমি আমাদের লোক। এই হলো ইরান। এরকম বহু ইরানের ইতিহাস বলে আমি ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে বলতে পারবো, পুরো ইরানের ইতিহাস। এই যুদ্ধে আপনি গিয়ে দেখেন যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এখন সারা পৃথিবীর রাজনীতির সুপারস্টার। তিনি যে ভাষায় কথা বলেন, তার চেয়ে জনপ্রিয় ব্যক্তি, তার চেয়ে পরিচিত মুখ আর নেই। তার হাসি, তার এত বেদনা কষ্টের মধ্যে তার যে স্বাভাবিকতা, তাকে মনে হয় যে এই পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে স্মার্টেস্ট পলিটিশিয়ান। এই হলো ইরান জাতি। সেই ইরান জাতি বিজয়ী হয়ে গেছে। কি হবে? অনেকগুলো সম্ভাবনা। মধ্যপ্রাচ্যের দেশগুলো যেভাবে তাদের রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য আমেরিকাকে তারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে আসছিল, একইভাবে এখন এই বখরা খাজনা তাদেরকে ইরানকে দিতে হবে। এবং ইরান টাকা পেলে ঠিক আমেরিকা যেভাবে তাদেরকে প্রোটেকশন দিয়েছে, এইভাবে তারা প্রোটেকশন দেবে। এর কারণ হলো এটা একটা সাম্রাজ্যবাদী দেশ। তারা জানে যে সব ভূমি দখল করা যায় না, সব ভূমি দখল করতে হয় না, একজন আর একজনের পেছনে লাগিয়ে রাখতে হয়। একজন রাজা ছিলেন হাম্বুরাবি। হাম্বুরাবি যে রাজা, ব্যাবিলনের রাজা, তিনি এই জেরুজালেম ধ্বংস করে সেখানে ইরাকের শাসন ব্যাবিলনের শাসন কায়েম করেছিলেন এবং সমস্ত ইহুদিদেরকে তিনি সেখানে ধরে নিয়ে গেছেন। এটা হাম্বুরাবি অথবা নেবুকাদনেজার, যে কোনো একজন। আমার ভিডিওগুলো অনেক শিক্ষিত লোক দেখেন, তো যার জন্য তথ্যপত্র সম্পর্কে সতর্ক হতে হয়। পরবর্তীতে যখন এই ব্যাবিলন নগর দখল করেন পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট, তিনি এই ইহুদিদের মুক্ত করেন। ইহুদিদের মুক্তি করে তিনি এই জেরুজালেমে আবার সেই ইহুদিদেরকে পাঠিয়ে বললেন, যাও তোমরা তোমাদের রাজত্ব করো। এখন ইহুদিদের কাছে তিনি কিন্তু সাইরাস দ্য গ্রেট অত্যন্ত সম্মানিত ব্যক্তি। কোরআনে যে জুলকারনাইন সম্পর্কে বলা হয়, এই জুলকারনাইন সবাই বলে যে ইনি সাইরাস দ্য গ্রেট। তো বোঝার চেষ্টা করুন, দিস ইজ ইরানিয়ান কালচার। তারা জানে যে কী করে কোন দেশ কীভাবে চালাতে হয়। ফলে আরবদের মধ্যে এখন রীতিমতো কান্না রোল পড়ে গেছে যে আরব বসন্ত হয়ে যেতে পারে, সবাই গণতন্ত্রের জন্য রাস্তায় নেমে আসে। কিন্তু এই কাজটি ইরান করবে না। ইরান টাকা চাইবে, ক্ষতিপূরণ চাইবে, আনুগত্য চাইবে, এবং সেটা আরব দেশগুলো দিবে, এতে কোনো সন্দেহ নেই। ফলে আমরা যেইভাবে ভয় পাচ্ছি আরবের অস্তিত্ব নিয়ে, সেটা হবে না। দ্বিতীয়ত হলো গ্লোবাল যে তেলের মার্কেটটি, সেই তেলের মার্কেটটি অনেকটা স্ট্যাবল হবে। অনেকটা স্ট্যাবল হবে। ভেনেজুয়েলা থেকে শুরু করে ইউরোপের এবং আমেরিকার, ল্যাটিন আমেরিকার যে সকল দেশ প্রচুর তেল রয়েছে, রাশিয়ার সহ, এখানে রাশিয়ার একটা সমতা ভিত্তিতে, এখন যেমন ধরুন ফ্রান্সের সাথে ইংল্যান্ডের একটা সম্পর্ক রয়েছে, জার্মানির সঙ্গে যেভাবে ইটালির একটা সম্পর্ক রয়েছে, যারা একটা সময় যুদ্ধ করেছে পরস্পরের বিরুদ্ধে, তদ্রূপ রাশিয়ার সঙ্গে ইরানের একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, এবং এই সঙ্গে রাশিয়া, ইরান এবং পাকিস্তান একটা ভালো সম্পর্ক হবে। অথবা ইরান, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া একটা ভালো বলয় তৈরি হবে। এবং মুসলমান বিশ্ব সারা দুনিয়াতে যেভাবে গত 100 বছর ধরে লাঞ্ছিত অপমানিত হচ্ছে, ইরানের এই বিজয়ের ফলে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিলিপিন্স, এই সকল রাষ্ট্রগুলো সহ রাশিয়ার ভিতরে যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে, এইগুলো সব একত্র হয়ে যাবে এবং তারা আমেরিকাকে ঘোড়ার ডিম পাত্তাই দেবে না। এমনকি রাশিয়া এবং ইরানের সাথে বন্ধুত্ব করার জন্য অস্ট্রেলিয়া, কানাডা এবং ইংল্যান্ড রীতিমতো লাইন দেবে। এর বাইরে যেটি হবে সেটি হলো শিয়াইজম।
শিয়াইজম সারা পৃথিবীতে শক্তিমত্তা অর্জন করবে। আমাদের দেশে যে সকল সুন্নি আলেম ওলামা রয়েছেন তারা বিপদে পড়বেন। এমনিতে কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশে আভিজাত্য বলতে কিন্তু শিয়াইজমই আভিজাত্যের প্রতীক। এই যে বাংলাদেশে ইসমাইলিয়া সম্প্রদায় রয়েছে, আগা খান কমিউনিটি রয়েছে। আপনি কল্পনা করতে পারেন যে আমাদের অর্থনীতিতে শিয়াদের কি পরিমাণ কন্ট্রিবিউশন রয়েছে। আমাদের তো যারা মোল্লা মাওলানা রয়েছে, যারা আহলে হাদিস রয়েছে, তারা নিজেরা যারা সুন্নি আলেম রয়েছে, যারা ওহাবিপন্থী ওয়াজিন রয়েছে, তাদেরকে আমরা সংখ্যাধিক্য দেখি, মানে পরিমাণে তাদের বেশি, হাক ডাক বেশি। কিন্তু এই বাংলাদেশে যারা শিয়া কমিউনিটি রয়েছেন, তাদের অর্থনৈতিক ভিত্তি, তাদের আভিজাত্য এবং তাদের শিক্ষা দীক্ষার যে পর্যায়, এটা কল্পনা করতে পারবে না। যদি একটু আন্দাজ করতে চান, বসুন্ধরাতে যে ওদের একটা স্কুল আছে আগা খান একাডেমি বা আগা খান স্কুল, একটু দেখে আসেন যে ওখানে কারা পড়ে, কোন লেভেলের লেখাপড়া হয়, এবং ওখান থেকে যারা পাশ করে তারা পরবর্তী কিভাবে ক্যারিয়ার গঠন করে, জাস্ট একটু দেখে আসেন। তো এই যে শিয়া কমিউনিটি, পুরনো ঢাকাতে শিয়া কমিউনিটি রয়েছে, পুরানা পল্টন রয়েছে, এখন ওদের সমস্ত কিছু চলে গেছে গুলশান, বনানী, বারিধারা এবং যাকে বলা হয় বসুন্ধরাতে। তো এই যে কমিউনিটিটি, এই কমিউনিটিটির সঙ্গে ইরানের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আরও বাড়বে এবং আমাদের দেশে এই শিয়া মতবাদ যে আছে সেই মতবাদের জনপ্রিয়তা বাড়তে থাকবে। এবং আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের এই দেশে যখন ইসলাম এলো, বহু বছর, শত শত বছর কিন্তু আমরা সবাই শিয়া মতাবলম্বী ছিলাম। আর সম্রাট হুমায়ুন থেকে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বের অর্ধেকটা সময় রাষ্ট্রীয়ভাবে আমাদের রাষ্ট্রধর্ম ছিল শিয়াইজম। মানে যখন আসছে আপনার আমাদের দেশে যে সকল অলিয়াল্লাহ গাউস কুতুব আসছে, এরা তো সবাই পারস্যের লোক, সবাই শিয়া অধ্যুষিত মানে এলাকার লোকজন। এবং যেই সময়টাতে আসছে তখন পৃথিবী চালাতো শিয়ারা। যেমন হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ যখন আসছেন, তখন মধ্যপ্রাচ্য চালাতো শিয়ারা, ইরান চালাতো। আবার মধ্যযুগে যে সময়টাতে সুলতান মাহমুদ, গজনীর সুলতান মাহমুদ, তারা যে আসছেন, মোহাম্মদ ঘুরি আসছেন, কুতুবুদ্দিন আইবেক আসছেন, তখন শিয়াইজম চলছে, শিয়াদের আধিপত্য ছিল। মুঘলরা যখন আসছে, শিয়াইজম ছিল তখন আমাদের এইখানকার, কিন্তু ওটাকে রাষ্ট্রধর্ম করার জন্য সম্রাট হুমায়ুনকে প্রেশার ক্রিয়েট করে পারস্যের সম্রাট তাকে দ্বারা এটাকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে গেল দেখুন হুমায়ুনের পর আকবর এলেন। আকবরের পুরো সময়টা প্রায় 53 বছর এটা ছিল সেই রাষ্ট্রধর্ম। তারপর হুমায়ুনের পরে যে 5 বছর ছিলেন শেরশাহ, তখনও শিয়াইজম ছিল রাষ্ট্রধর্ম। সম্রাট জাহাঙ্গীরের জমানার মাঝামাঝি সময়, অর্থাৎ তিনি প্রায় 20 বছর বা 22 বছর ক্ষমতা ছিলেন, সম্ভবত মাঝামাঝি সময়, একজাক্টলি আমি ডেটটা এই মুহূর্তে বলতে পারছি না, মাঝামাঝি সময়টিতে এই রাষ্ট্রধর্ম তিনি সুন্নিয়তে নিয়ে যান। এরপর থেকে আমরা এই মানে আমাদের দেশের যে আহলে সুন্নাত ওয়াল জামাত এর যে বিস্তার, এটা এই সময় ঘটতে থাকে। এই হলো ইতিহাস। তো সেই ইতিহাস আবার পুনরাবৃত্তি হবে, আবার ঘটবে। ফলে সব মিলিয়ে আমি বললাম যে কৃষ্টি, কালচার, সঙ্গীত, রাজনীতি, অর্থনীতি, সব কিছুতে ইরানের যে এই বিজয়ের যে একটা সুদূর প্রসারী ফল আমরা দেখতে পাব, সেটা কেমন হবে আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।